প্রথম, আপনি নিশ্চয়ই জানেন যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেটা শেষ হয়েছে। প্রথম খসড়া রিপোর্ট, তারপরে একে একে কারদের নাম তালিকায় এসেছে, তারপরে বিবেচনাধীন বিবেচনাধীন নামের তালিকা নিয়ে একটা টালবাহানা চলছে। মাঝ রাতে নাম প্রকাশ করা হচ্ছে, একের পর এক যাচ্ছে এবং তার এখানে নাম বাদ যাচ্ছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা হিসেব, অন্তত বিভিন্ন জায়গা থেকে যা পাচ্ছি, প্রচুর নাম বাদ যাবে। ঠিক এখানেই আমাদের প্রশ্নটা, গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষকে ভোটার তালিকায় বিবেচনাধীন রেখে ভোট করা যায়, ভোট করা সম্ভব? এ তো অদ্ভুত হচ্ছে। জনপ্রতিনিধি নির্বাচন করবে সাধারণ মানুষ, বিষয়টা উল্টে গেছে। কে ভোট দেবে, কারা সরকার নির্বাচন করবে, সেটাও সরকারই ঠিক, শাসকই ঠিক করে দিচ্ছে। গণতন্ত্রের একেবারে উলাট পুরাণ যাকে বলে। আইনের ভাষায় যেমন আছে যে এক অপরাধী শাস্তি পেতে দুদিন দেরি হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু একজন নিরাপরাধ ব্যক্তিও সাজা পাবে না, এটা যেমন একদম। আইনের পরিভাষায় বলা আছে, ঠিক তেমনি ভাবে ভারতীয় সংবিধানে এই কথাই বলা আছে যে কোনো ভারতীয় নাগরিক তাকে ভোট দানের ক্ষেত্রে তাকে বিরত রাখা যাবে না, এবং তাকে ভোট দানের সমস্ত ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, এবং রাষ্ট্র সেটা করে দিতে বাধ্য। তার দায়িত্ব নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা তাকে সেই দায়িত্ব দিতে হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে আমরা দেখছি যে এসআইআর কে কেন্দ্র করে আসলে এসআইআরটা উভয় পক্ষের লাভ, এসআইআর কে কেন্দ্র করে উভয় পক্ষের লাভ হচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি। সেটা হচ্ছে এসআইআর কে কেন্দ্র করে দেখা যাচ্ছে এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা যে বাবার নাম নেই, ছেলের নাম ভোটার লিস্টে আছে, এবং একদম। কি বলছে, মার নাম আছে, বাবার নাম নেই। এই দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত নেই এবং এই দৃশ্য আমরা দেখতে চাই না। আমাদের এসআইআর যদি করতেই হতো তাহলে আমরা তার প্রক্রিয়া কেন আরো 6 মাস আগে শুরু করলাম না? সাধারণ মানুষকে বাদ দিয়ে ভোট হয় না। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে একদম। গণতন্ত্রের মানুষকে সেখানে তার যোগ্য মতামত প্রকাশ করবার অধিকার দেওয়া। সেই মানুষটি যদি তার যোগ্য সঠিক মতামত প্রকাশ করবার অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। এই বাস্তবতাকে মেনে নিতে হবে একদম। আমাদের সকলের। গণতন্ত্রকে দুর্বল করবার প্রক্রিয়া কোথাও শুরু হয়েছে কিনা, ঠিক এখানে একেবারে আইনি ব্যাখ্যাটা আসবো। আনিসুল, কোথাও কি মনে হয় যে আমাদের বিচার বিভাগ, যার উপরে আমরা আস্থা রাখি, ভরসা রাখি, কোথাও এই নির্বাচন প্রক্রিয়া যেভাবে চলছে তাতে বিচার বিভাগও কি যথার্থ ভূমিকা পালন করতে পারছে? এই কথাটা আমি এই কারণে বলছি, ভেবে দেখুন, একটা নাম বাদ যাচ্ছে যে নামের বানানের গন্ডগোল আছে, অসঙ্গতি, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে। অথচ এই ধরনের ডিসক্রিপেন্সি নিয়ে অনেকেই ভোটে ইয়েতে উতরে গেছে, মানে তারা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যদি হয়, এই তালিকাটাকে সামনে রেখে একদল মানুষকে বাদ দেওয়া এবং বিবেচনাধীন যারা রয়েছে তাদেরকে বিবেচনাধীন অবস্থায় রেখে ভোটে যাওয়া, এটা হয়? মানে আইনটা কিভাবে হয়? যে আমরা তো জানতাম যে আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত বেশি সংখ্যক মানুষকে ভোটের আওতায় আনা যাবে সেটা তো নিয়ম ছিল। ইউনিভার্সাল ফেডারেল ফ্র্যাঞ্চাইজ যেটাকে বলা হয়েছিল, সুকুমার সেনের সেই সময়, যতটা বেশি সংখ্যক মানুষকে নিয়ে আসো, প্রাপ্তবয়স্ক মানুষকে। এখন তো ঠিক উল্টো দিকে যাত্রা হচ্ছে। আসলে এটা কেন করা হচ্ছে? আসলে কেন্দ্রের যে শাসক দল আছে তারা পুরো সিস্টেমটাকে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বা রাজনৈতিক ক্ষমতা দখলে রাখার প্রচেষ্টার অঙ্গ হিসাবে তারা নির্বাচন কমিশনারকে তাদের বোর্ডে হিসাবে ব্যবহার করছে। আসলে এসআইআর নামক যে প্রক্রিয়াটা বিশেষ করে এই বাংলায় যেটা চলছে, এটার চিত্রনাট্য বিজেপি এবং আরএসএস এর তৈরি করা। এটা জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি, তাদের মাধ্যমে এটাকে মঞ্চস্থ করা হচ্ছে বাংলার বুকে। এখানে আসলে নির্বাচন কমিশনার না নির্যাতন কমিশনার, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। গত 29 মার্চ আমরা কলকাতা সিইও অফিসে গেছিলাম। প্রায় 45-50 মিনিট সহকারী যিনি সিইও আছে তার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। তাকে বিভিন্ন প্রশ্ন করলে তিনি কিন্তু উত্তর দিতে পারেননি। আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা 2002-এর ভিত্তিতে 2025-এর যে নাম আছে সেখান থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বা তথ্যগত অসঙ্গতির কথা আপনারা তুলে নিয়ে এসছেন। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি যখন বিহারে এসআইআর হলো তখন কিন্তু কেউ শোনেনি এই শব্দ বন্ধ।
একদম হঠাৎ ঠিক। এখানে তৈরি হলো। তা আমরা এবারে জিজ্ঞাসা করলাম, এই যে আপনারা বললেন 2002 নিরিখে 2025-কে মেলাচ্ছেন, কারণ বললেন 2002 নাকি লাস্ট এসআইআর হয়েছিল। আমরা প্রশ্ন করেছিলাম, সুপ্রিম কোর্টও কিন্তু প্রশ্ন করেছে, নির্বাচন কমিশনার কিন্তু ডকুমেন্টস দেখাতে পারেনি। 2002 এসআইআর হয়েছিল, এই মর্মে গভর্নমেন্ট নোটিফিকেশনটা কোথায় সেটা আপনি দেখান। সুপ্রিম কোর্টের সামনে কিন্তু কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনার কেউই কিন্তু কোনো কিছু হাজির করতে পারেনি। আসলে ফলে 2002 2002 আইআর হয়েছিল, মানে ইন্টেনসিভ রিভিশন যেটাকে বলে, যেটা সাধারণ রুটিন মাফিক হয়। যাই হয়েছে সেই মর্মে কিন্তু কোন রকম কোন নোটিফিকেশন বা একদম নোটিশ হয়নি, নোটিশ না বিজ্ঞপ্তি দিয়েই কিন্তু করা হয়েছে। নির্বাচন কমিশনার বা কেন্দ্রীয় সরকার কেউ কিন্তু হাজির করতে পারেনি। তাহলে 2002-টাকে ভিত্তি করে আপনি 2025-টাকে রাখবেন বা বাদ দেবেন ভাবছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি বললেন, সারা বাংলায় প্রতিবাদ উঠলো, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের ব্যাপারটা হস্তক্ষেপ করলো। সুপ্রিম কোর্ট বলল যে এআরও এবং এইআরও যারা, তারা সঠিক দায়িত্ব পালন করেনি, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হলো বিভিন্ন উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিভিন্ন ভিন রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে, অন্যান্য সেখান থেকে সমস্ত অফিসাররা এসেছিল, এসে তারা এই সমস্ত গন্ডগোলগুলো করে গেছে, তাদের দিয়ে এটা সঠিক বিচার হবে না। তখন সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল, আপনাদেরকে দেওয়ার কথা ছিল গ্রুপ এ এবং গ্রুপ বি অফিসাররা, আপনারা দেননি কেন? বলছে আমাদের প্রশাসন চালাবো কি করে। ফলে স্বল্প সময়ের জন্য হঠাৎ করে সমস্ত রাজ্য প্রশাসনের সমস্ত কাজকর্ম বন্ধ করে গ্রুপ এ এবং গ্রুপ বি অফিসারদেরকে ওখানে দেওয়াটা যেমন খুব কঠিন, কিন্তু আরো কিছু দেওয়া যেত। কিন্তু গ্রুপ সি মানে আমরা জানি ক্লারিক্যাল পোস্ট, সেখানে কিন্তু যারা মাধ্যমিক পাস তারা গিয়ে কিন্তু অনেক সময় ওই গ্রুপ সিতে চাকরি পায়। ফলে একদম। সেখানে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। ফলে তাদের পক্ষে এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা স্বাভাবিকভাবে সম্ভব নয়। সুপ্রিম কোর্ট আজকে তুলে দিলেন যে জুডিশিয়াল অফিসারদের কাছে, হাইকোর্টের নির্দেশ দিলেন যে হাইকোর্টের চিফ জাস্টিস পুরো বিষয়টা দেখবেন। কিন্তু হাইকোর্টের চিফ জাস্টিস কি করলেন, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত কোর্টগুলোকে প্রায় কোলাপস, এখন 502 জন জজ ম্যাজিস্ট্রেট তাদেরকে তুলে নেওয়া হলো, কোর্টে আর কোনো কাজ হবে না। বিভিন্ন কোর্টে কখনো 8 মাস 6 মাস বা 12 মাস 13 মাস পরে একবার ডেট পড়ে, তারা যাচ্ছে লিটিগেন্ট পাবলিক, তারা ফিরে আসছে, মামলা হচ্ছে না, বাড়ি চলে আসছে, কোনো হাকিমই নেই, মামলা করবে কে? কিন্তু সেই বিচারকরা তারা কিভাবে কাগজটা দেখবে, তারা কিভাবে, তাদের ট্রেনিং এর ব্যবস্থাটা কে করবে? তাদের ট্রেনিং এর ব্যবস্থা করছেন নির্বাচন কমিশনারের লোকজন, হাইকোর্টের চিফ জাস্টিস বা জুডিশিয়াল অফিসাররা নয়, বা সুপ্রিম কোর্টের এই মর্মে কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা সেখানে নেই। ফলে সেখানে জুডিশিয়াল অফিসাররা, আমরা মনে করি এবং বিশ্বাস করি যে জুডিশিয়াল অফিসাররা তো জুডিশিয়াল যে মাইন্ড অ্যাপ্লাই করবেন, সেই ভিত্তিতে সেই ভিত্তিতেই তারা সমস্ত রকম মানে হিয়ারিং করবেন। আন্ডার অ্যাডজুডিকেশন সিল পড়ে গেল, জুডিশিয়ারি অফিসারদের কাছে গেল। তা আমি প্রশ্ন করেছিলাম যে আপনি যখন জজ এবং ম্যাজিস্ট্রেটদের কাছে যে ডকুমেন্টস গুলো বা যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে তাদেরকে বিবাদী করা হয়েছে, তাদের ভোটার লিস্টে, চূড়ান্ত লিস্টে তাদের নাম আসেনি, তাদের নাগরিক মানে ভোটার হওয়ার ব্যাপারে সন্দেহ আছে, তাহলে আমাকে বিবাদী করলো নির্বাচন কমিশনার, তিনি বাদী। তাহলে আমি বিবাদী, আমার কি কি অপরাধ, কি কি ভুল, আমার পক্ষে যে আত্মপক্ষ সমর্থনের সুযোগটা তো আমি পাচ্ছি না। আমি কোন জজ বা কোন ম্যাজিস্ট্রেট কি হিয়ারিং করছেন সেটা আমি দেখতে বা জানতে পারছি না, এবং সেখানে জজ ম্যাজিস্ট্রেটদের সামনে কি কাগজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে হাজির করা হচ্ছে বা হচ্ছে না, কোনোটাই আমি জানতে পারছি না। ফলে সামগ্রিকভাবে কোথা থেকে কিভাবে কিছু লোককে রাখা হচ্ছে, আর ম্যাক্সিমামটাকেই একেবারে ডিলিট করে দেওয়া হচ্ছে। হাইকোর্টের, আমি যেটা আগে কয়েকদিন আগে বলছিলাম আপনাকে, যে শহীদুল্লাহ মুন্সি, তিনি হাইকোর্টের জাস্টিস, তার নাম ডিলিট হয়ে গেছে। ওসমান গনি সাহেব, তিনি পাকসার কাছে থাকেন, একদম। রিটায়ার করেছেন সম্প্রতি, 35 বছর তিনি নির্বাচন এসডিও ছিলেন,
এসডিও ছিলেন এবং তারপরে নির্বাচন কমিশনারের সমস্ত, শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে, রাজস্থান, অন্যান্য ভিন রাজ্যে তিনি সহকারী নির্বাচন কমিশনার হিসাবে, তারা বিভিন্ন মানে সচিব হিসাবে তিনি দায়িত্ব পালন আচ্ছা। করেছেন। ফলে তার নাম ডিলিট হয়ে গেছে, তার নামও ডিলিট। ফলে সামগ্রিকভাবে এটি যেটা যেভাবে ওই নির্বাচন কমিশনের লোকজন জুডিশিয়াল অফিসারদেরকে নির্দেশ দিয়েছে সেইভাবে ব্যাপারটা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শামশেরগঞ্জ বা বিভিন্ন জায়গায় এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আছে সেখানে দেখা যাচ্ছে একচেটিয়া বাদ, দুটো চারটে পাঁচটা বাদ দিয়ে সমস্তটাই সেখানে মানে ডিলিট করে দেওয়া হচ্ছে। এবং সেখানে প্রশ্ন উঠছে, একটা নির্দিষ্ট কমিউনিটির 87%-এরও বেশি একটা নির্দিষ্ট কমিউনিটির লোকের নাম ডিলিট করা হচ্ছে। ফলে কেন্দ্রের যে সরকারটি আছে সেই সাম্প্রদায়িক বিভেদকামী সরকার, তাদের নির্দেশেই বুঝি এই আজকের নির্বাচন কমিশনার এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যাচ্ছে। এরপরে কি বলছে যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা আর ওই ফর্ম 6 ভরতে পারবে না, তাদেরকে যেতে হবে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল 23 তারিখে প্রথম সাপ্লিমেন্টারি তাদের ডিলিট হয়ে গেছে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে। ফলে 23 তারিখের মধ্যে 15 দিনের মধ্যেই তাদেরকে আপনার ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। কিন্তু 23 থেকে আপনার 29 তারিখ পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটাকে নোটিফিকেশন করতে প্রায় 6 দিন লেগে গেল। তারপরেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে কোন রকম সেরকম সেট তৈরি হয়নি। এবং ট্রাইব্যুনালে কিভাবে বিচার হবে? ট্রাইব্যুনাল এক্স জাস্টিসরা 23টা জেলায় 19টা ট্রাইব্যুনালের জাস্টিস, তারা কিভাবে এই লক্ষ লক্ষ প্রায় 27-28 লক্ষ ডিলিট হবে ধরে নেওয়া হচ্ছে, এই 27-28 লক্ষ মানুষকে কিভাবে তারা বিচার করবেন? এই কদিনের মধ্যে একটা বিচার করতে গেলে তো তাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে এবং সবটা জানা বোঝার ব্যাপারটা রয়েছে। ফলে সারা দিনের মধ্যে তিনি কত কাজ করবেন যে এই 28-30 লক্ষ এই 19 জন মিলে সম্পন্ন করতে পারবে, কমপ্লিট করতে পারবে? কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া এই ট্রাইব্যুনালে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, একদম যাবেন কি গ্রামের করে? মানুষ, তারা কিভাবে ট্রাইব্যুনালে যাবে? ট্রাইব্যুনালে কি লিখতে হবে? কিভাবে আপনি কি বলতে চাইছেন বলুন, আপনি কি চাইছেন বলুন, এগুলো কোনোটাই কি তার পক্ষে বলা সম্ভব? আর তাছাড়া অনেকগুলো জাস্টিস আছেন তারা ভিন রাজ্যের। টি.এস. শিবগানম যিনি এর আগের চিফ জাস্টিস ছিলেন, তিনি কলকাতা এবং উত্তর 24 পরগনার দায়িত্বে, তিনি তো বাংলা বুঝবেন না। ফলে তাকে ওই ইংরাজিতে কিভাবে ওখানে পৌঁছবে, তার দরখাস্ত অনলাইনে কি করে তিনি পূরণ করবেন? এই অনলাইনে পূরণ করার প্রক্রিয়া বা পদ্ধতি সেটা চালু হলো প্রায় 1 সপ্তাহ পরে। তারপরে সেটাকে সাধারণ মানুষগুলো কিভাবে সেটা করবে? কারণ সেটা দরকার। আমরা সেটাও দাবি জানিয়েছি যে নির্বাচন কমিশনারের পক্ষ থেকেই কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করার সমস্ত ব্যবস্থা করতে হবে, তা না হলে কিন্তু প্রান্তিক মানুষগুলো যেতেই পারবে না। ফলে সামগ্রিকভাবে এই নির্বাচন কমিশনার বাংলার মানুষকে নির্যাতন চালিয়ে যাচ্ছে। ফলে যেটা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দাবি উঠেছে, বিজেপি হয়তো চাইবে না, কিন্তু বাকি সমস্ত রাজনৈতিক দলের আওয়াজ ওঠানো দরকার যে যতক্ষণ পর্যন্ত না এই এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে তা ততদিন চলুক, কিন্তু নির্বাচন হোক 2025-এ যে ভোটার লিস্ট সেই অনুযায়ী বিধানসভা নির্বাচন হোক। আর এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে চলতে থাকুক, তাকে সময় দিতে হবে। তাকে যদি হারিটলি তাড়াহুড়ো করে একেবারে এর মধ্যে সব করে দিতে হবে তাহলে কিন্তু ভুল হবে এবং সঠিক নাগরিকরা অনেক সময় বেনাগরিক হওয়ার বা তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা থেকে থাকবে। তাই আমি মনে করি এবং বিশ্বাস করি নির্যাতন কমিশনার কোন সুনির্দিষ্ট গাইডলাইন, সুনির্দিষ্ট চিন্তা ভাবনা, সুনির্দিষ্ট পলিসি এবং প্রোগ্রাম ছাড়া একটা ভয়ঙ্কর ভুল কাজের মধ্যে হাত ঢুকিয়ে ফেলেছে এবং হাত ঢুকিয়ে ফেলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হাত পোড়াচ্ছে এবং নাগরিকদেরকে সন্ত্রস্ত করছে এবং তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মানুষ আশঙ্কায় এই মুহূর্তে আপনার প্রোগ্রাম করছি, একাধিক ফোন আসছে, আমি জানি তারা সবই হচ্ছে এই নাম ডিলিট হয়ে যাওয়ার জন্য তারা ভাবছে যে রাস্তা কি উকিল বাবু জানা। কিন্তু কিন্তু কটা মানুষকে আমরা কিভাবে রিলিফ দেব? আমরাও তো আশঙ্কিত
যে আমরা যদি অনলাইন বা অফলাইনে যদি তাদেরকে যেতে বলি, কিন্তু তারপরে সে আমার ওপর ভরসা করলো, কিন্তু যেভাবে একটা মেরুকরণ বা একটা বিভেদকামী খেলা খেলা হচ্ছে, সেখানে যদি কোনো কারণে আমার মাধ্যমে তার মানে ট্রাইব্যুনালে গেল, কিন্তু যদি নামটা যদি না আসে, তাহলে হয়তো আঙুলটা আমার দিকে উঠতে পারে যে উনি বোধহয় ঠিক ঠিক করতে পারেননি, তাই হয়নি। আশঙ্কা তৈরি হয়েছে। এবং আজকে যদি, এটা আগেও বলেছি, যে যদি আপনার নাম ডিলিট হয়ে যায় না, রাজনৈতিক দলগুলোর আপনার দিকে ফিরে একদম। তাকাবে না, কারণ আপনার ভোট নেই। তাহলে আপনার আমার আর প্রয়োজনও নেই। আপনার কি হলো না গেল, কেন আপনার তো ভোটই নেই। আপনি আমার ভাগ্যের পরিবর্তন করতে পারবেন না, আমি রাজনৈতিক দল করি। ফলে আপনার অসুবিধে দেখার দায় আর দায়িত্ব আমার নয়। এরকম একটা মুখে না বললেও এরকম একটা বিষয় সামনে চলে আসবে। তাই আমি মনে করি এই নির্বাচন হওয়া দরকার, সবাই মিলে আওয়াজ তুলুক। 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী এই 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে হবে। এসআইআর প্রক্রিয়া এই হারিডলি তাড়াহুড়ো করে জোড়াতাপ্পি দিয়ে এইভাবে করা সম্ভব নয়, সময় দিতে হবে। 2 বছর কমপক্ষে সময় লাগবে। সেই 2 বছর সময় দিয়ে আপনি করুন। পরের নির্বাচনে 2029-এ যে লোকসভা আছে, সেখানে আপনি তার ভিত্তিতে নির্বাচন করুন। এখনকার নির্বাচন কোনোভাবেই হতে পারে না এই 2026-এ যে এসআইআর প্রক্রিয়া, তার মাধ্যমে কিছু মানুষ তারা আন্ডার অ্যাডজুডিকেশন থাকবেন, কিছু মানুষ ট্রাইব্যুনালে পেন্ডিং থাকবে, বিভিন্ন লোক ফর্ম 6 ভরে থাকবে, তাদেরটাকে নিষ্পত্তি হবে না। আপনি নির্বাচন করবেন, সে নির্বাচন কখনোই ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান পারমিট করে না। আপনি ন্যায্য বৈধ ভোটারকে জোর করে ভোটের বাইরে রাখছেন, আপনি সেটা পারেন না।